আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, মাহবুব সৈকত প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভি সংলাপে। দর্শক যে যেখানে আছেন দেশে কিংবা প্রবাসে প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। নিশ্চয়ই হাটে মাঠে ঘাটে পথে প্রান্তরে, নগর কিংবা বন্দরে, শহর কিংবা গ্রামে, যে যেখানেই আছেন চায়ের আড্ডায় অথবা ঘরে, আহ, সবারই এখন আলোচনার বিষয়বস্তু আগামী জাতীয় নির্বাচন, আহ, এবং কে কতটা জনসম্পৃক্ত হতে পারছে নির্বাচনী প্রচারণায়, কারা কতটুকু এগিয়ে যাচ্ছে, সব বিষয় নিয়ে আপনারা নিশ্চয়ই আলোচনায় এখন মক্ত। কোনো কোনো ক্ষেত্রে নিজেদের নিজেদের প্রার্থী, কোন প্রার্থী এগিয়ে যাবে সেটি নিয়েও হয়তো আপনারা মধুর বিতর্কে আপনারা জড়াচ্ছেন। আমরাও আজকে আলোচনা করব লেভেল প্লেইং ফিল্ড, এই বিষয়টি নির্বাচনের সাথে সম্পর্কিত। স্টুডিওতে পরিচয় করে দিচ্ছি, রয়েছেন এনসিপির যুগ্ম সদস্য সচিব অ্যাডভোকেট হুমায়রা নূর। স্বাগত জানাচ্ছি আপনাকে। প্রিয় দর্শক, আমাদের সাথে এসে যুক্ত হবেন বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মানবাধিকার বিষয়ক সম্পাদক ব্যারিস্টার সৈয়দ এজাজ কবির। আমরা কথা শুনছি এখন অ্যাডভোকেট হুমায়রা নূর, আপনাকে দিয়ে শুরু করি। একদমই যে বিষয়টি দিয়ে শুরু করতে চাই সেটি হচ্ছে যে আমরা দেখতে পেলাম সাম্প্রতিক সময়, আজকে বিশেষ করে জাতীয় নির্বাচনকে সামনে নিয়ে আমরা দেখেছি যে কূটনৈতিকদের তৎপরতা একটু বৃদ্ধি পেয়েছে। খুব সম্ভবত আজকে আমরা দেখলাম যে ইউরোপীয় ইউনিয়ন সকল দলের সাথে মোটামুটি দেখা করেছেন, প্রধান উপদেষ্টার সাথে চীনের রাষ্ট্রদূত দেখা করেছেন তারেক রহমানের সাথে। সেটি নিয়ে আলোচনা করব। তার আগে একটু এনসিপি প্রসঙ্গে আসি। সেটি হচ্ছে যে আমরা কিছুদিন আগে দেখেছি যে আপনাদের নির্বাচন নিয়ে জোট নিয়ে এনসিপির মধ্যে বিভাজন, কেউ কেউ দীর্ঘদিনের শুরুর থেকে যারা ছিলেন তারা চলে গেলেন, অনেকেই তাদের নিজ নিজ অবস্থানে রয়েছেন। আজকে দেখলাম আপনাদের একজন যুগ্ম সদস্য সচিব, তিনি আরশাদুল হক বিএনপিতে যোগ দিয়েছেন। তারেক রহমানের ভিশন বাস্তবায়নের অঙ্গীকার তিনি করেছেন। তো এই সিরিয়ালটা আর কতটা লম্বা হবে মনে করছেন? ধন্যবাদ আপনাকে। আজকে আমাদের যারা দেখছেন সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। দেখেন, রাজনীতিটা একটা লম্বা সংগ্রামের পথ। এই সংগ্রামটা আমরা শুরু করেছি দীর্ঘদিন ফ্যাসিবাদী স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে আন্দোলন করার মাধ্যমে। নানান অন্যায় অনাচারের বিরুদ্ধে আন্দোলনের মধ্য দিয়ে আমাদের এই রাজনৈতিক সংগ্রামটা শুরু হয়েছিল এবং 24-এর গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমাদের এই আন্দোলনটা একটা নতুন রূপ পায়। আমরা বাংলাদেশটাকে নতুন ভাবে ফ্যাসিবাদী কাঠামো বিলুপ্ত করে গড়ে তোলার একটা আশা আকাঙ্ক্ষা জাগ্রত হয়েছিল এবং এরই মধ্য দিয়ে জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ ঘটে এবং আমরা 24 দফা একটি ইশতেহার দিয়েছি। এটা আমাদের দলীয় ইশতেহার। এখানে স্পষ্টভাবে বাংলাদেশকে আমরা কিভাবে নতুন করে দেখতে চাই সেইটার বর্ণনা দেয়া আছে। ধরেন, আমি তো একজন নারী, নারীদের জন্য আমরা কেমন বাংলাদেশ চাই, কতটা নিরাপদ বাংলাদেশ চাই, তাদের কর্মক্ষম করার জন্য স্বনির্ভর বাংলাদেশ গড়ে তোলার জন্য কতটুকু পরিকল্পনা আমাদের আছে, এই 24 দফা যদি একটা বার কেউ পড়ে তাহলে তারা বুঝতে পারবে যে আমাদের যেই নতুন বাংলাদেশ গড়ার যে প্ল্যান, সেইটা ইউনিক অ্যান্ড বেটার দেন এনি আদার পার্টি। এখন এটি আপনার দাবি, এই জন্য আমি বলছি যে আপনারা সবাই যদি একবার পড়ে দেখেন তাহলে জিনিসটা বুঝতে পারবেন। সময় স্বল্পতার কারণে আমি বিস্তারিত বলছি না, তবে আমি আমার বক্তব্যের মাঝে কিছুটা উল্লেখ করব। আপনি যেহেতু নারীদের প্রসঙ্গেই এনেছেন যে নারীদের জন্য আপনারা সে নারী বান্ধব এটি কর্মসূচি প্রণয়ন করতে চান, তো আপনাদের পার্টি থেকে এখন পর্যন্ত আপনারা সমঝোতা যাদের সাথে করেছেন, আমরা যতটুকু জানি 30টার মতো আসন আপনারা নিয়েছেন, সেখানে নারী প্রতিনিধির সংখ্যা কত? সেখানে কি এর প্রতিফলন ঘটেছে? নারীদের আপনারা নারী বান্ধব যে করবেন, কতটা অংশ দিয়েছেন তাদের? আচ্ছা, জুলাই সনদ যখন স্বাক্ষরিত হয় তার আগে আমরা চেয়েছিলাম যে অ্যাটলিস্ট 15% নারী যারা এই আসন্ন নির্বাচনে অংশগ্রহণ করবে, তারা প্রত্যেকটা দল থেকে অ্যাটলিস্ট 15% নারীর অংশগ্রহণ এনশিওরড হোক। কিন্তু বড় রাজনৈতিক দল যারা আছে তারা সেই প্রমিসটা করতে চায় নাই, তারা সেটা নামিয়ে 5% পর্যন্ত আনে। আমরা সেই প্রস্তাবে রাজি হয়েছিলাম এবং সেই প্রস্তাব অনুযায়ী আমরা যদি একটু ইভালুয়েট করি যে আমাদের প্রস্তাবনা ভালো না খারাপ এবং সেই প্রস্তাবনা অনুযায়ী আমরা কথা রেখেছি কিনা, দেখেন বিএনপির যে জোট, সেইখানে এখন পর্যন্ত বিএনপির যেই প্রার্থী আছেন
যে উনাদের নিজস্ব দলে, সেখানে আমরা মাত্র 9 জন নারীর নাম শুনতে পেয়েছি, উইচ ইজ নট ইভেন 5%। বেগম খালেদা জিয়া তো আল্লাহ উনাকে বেহেশত নসিব করুক, উনি আমাদের ছেড়ে চলে গিয়েছেন। উনি থাকলে হয়তো আমরা একজন অভিভাবক পেতাম যিনি বাংলাদেশ প্রশ্নে সবসময় আপোষহীন ছিলেন। উনি না যাওয়াতে আমাদের, উনি চলে যাওয়াতে আমাদের অনেক বিষয়, অনেক শঙ্কার জায়গাটা আরো ঘনীভূত হয়েছে। তো সেই জায়গা থেকে আমরা যে 30 জন প্রার্থী দিয়েছি সেখান থেকে 3 জন নারী, উইচ ইজ 10%। 5%-এর উপরে গিয়ে আমরা 10% এই মুহূর্তে আমাদের প্রতিনিধিত্ব আছে। জোট যে আমরা করলাম এইটা কোনো আদর্শিক জোট না। অ্যাজ আদার ইলেকশনস আমরা দেখেছি, সেখানে আমরা দেখেছি যে যখন নির্বাচন ঘনিয়ে আসে তখন একটা ইলেকটোরাল অ্যালায়েন্স হয়। এই মুহূর্তে বাংলাদেশের যে পরিস্থিতি, সেইখানে আমরা একটা রাজনৈতিক দলকে স্পষ্টভাবে দেখছি মাঠে মানুষকে না ভোটে ব্যাপারে উৎসাহিত করার চেষ্টা করছে এবং গণভোটের যে প্রশ্নগুলো সেই প্রশ্নের ব্যাপারে কনফিউজ করার চেষ্টা করছে। আমরা মানে গণভোট প্রসঙ্গে যাব, তার আগে একটু ক্লিয়ার হতে চাই। তা হচ্ছে যে আপনারা একটা অ্যালায়েন্সে গিয়েছেন, সেখানে আপনারা 30টার যে সিট নিয়ে আগাচ্ছেন, আপনাদের সক্ষমতার যে জায়গাটুকু, শাপলাকলির যে জায়গাটুকু, আমরা এতদিন দেখেছি যে জামাত বিভিন্ন আসনে তারা তৎপরতা চালিয়েছে, তাদের হয়তো দাঁড়িপাল্লার পক্ষে কিছুটা তারা কাজ করেছে। সেসব জায়গায় আপনাদের অবস্থান যতটুকু আছে, তারা কি এই যে প্রতীক, আপনাদের প্রতীক চিনে এই ভোটগুলো কনভার্ট হবে, কতটুকু আপনারা আস্থাশীল? আমি আসলে এই সম্পূর্ণ প্রশ্নের উত্তরটা দিকে প্রথম থেকে আমি যদি বলতে চাই, ছোট করেই বলি। ধরেন আমরা যে এই জোটে অংশগ্রহণ করলাম, এই পর্যন্ত বাংলাদেশে কি নিয়ম ছিল যে প্রত্যেকটা দল যারা জোট গঠন করে জোটের একটা প্রতীক তারা বেছে নেয়। কিন্তু বাংলাদেশে এই মুহূর্তে প্রায় 52টা বিদ্যমান রেজিস্টার্ড রাজনৈতিক দল আছে। যখন বিএনপির সাথে অন্যরা জোট করে তখন কি হয়, ওই যে জোটের প্রতীকে তারা বেশি ভোট পাওয়ার লোভে নিজের দল বিলুপ্ত করে তারা বিএনপিতে যোগদান করেছে। তার মানে কি তারা বিলীন হয়ে গেল। এবং একটা দলের তো দেখলাম সাধারণ সম্পাদকই বহিষ্কৃত হয়েছে না পদত্যাগ করেছে, সেটা নিয়েও একটা কনফিউশন আছে। আমরা মিডিয়ায় একটা খবর দেখতে পেয়েছিলাম যে সেখানে দেখা গেছে যে তাকে বহিষ্কার করা হয়েছে দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে, কিন্তু তাকে আবার বিএনপি নিয়ে নিল। আজকে আপনি যে প্রশ্নটা করলেন যে মীর আরশাদুল হক, উনি আমাদের দলের যে অ্যালায়েন্সের যেই সিদ্ধান্ত, সেইটার সিদ্ধান্তের পিছনে যে কারণগুলো আছে সেটা আমি ব্যাখ্যা করছি। সেই কারণের ব্যাপারে উনি জানিয়েছেন যে উনি এই ব্যাপারে একমত না। উনাকে বিএনপি আজকে সাদরে গ্রহণ করেছে। এই যে ধরেন, এইটা তো একটা রাজনৈতিক দৈন্যতা না, যে আপনি যদি একটা দলে আসেন এবং বাংলাদেশকে পরিবর্তন করার জন্য এনসিপির যেই সংকল্প, সেই সংকল্পের সাথে যদি আপনি একমত হন তাহলে তো আপনি এনসিপিতেই থাকবেন। কিন্তু এই যে যারা সুসময়ে শুধু সুবিধা নিতে আসে, তারা দুঃসময়ে চলে যাবে এবং যেখানে ক্ষমতা, যেখানে সুবিধা বেশি সেখানে চলে যাবে। এবং আমি আমার দলের অন্যান্য যারা নেতারা আছেন তাদের প্রত্যেকের মতামতকে সম্মান জানিয়েই বলছি যে কেউ যদি এমন করে যে দলের দুঃসময়ে, কঠিন সময়ে তারা দল ছেড়ে চলে যাচ্ছে এবং যেই একটা ক্ষমতার কাছাকাছি, দলের কাছাকাছি একটা সুদৃষ্টি পাওয়ার চেষ্টা করছে, এরা আমাদের কাছ থেকে যত দ্রুত চলে যাবে আমাদের জন্য ততটাই মঙ্গল। কারণ আমাদের যে সংগ্রামটা, আমাদের যে আদর্শটা, সেটা ধরে রাখতে হলে যারা অ্যাকচুয়ালি আমাদের আদর্শটা ধারণ করে তাদের সাথেই আমরা রাজনীতিটা করব। বিষয়টা আমি একটু প্লিজ উত্তরটা না দিলে কনফিউজ হবে মানুষ। ধরেন অ্যালায়েন্সটা 4টা কারণে করেছে। একটা হচ্ছে সংস্কারপন্থী অ্যালায়েন্স, এটা এই 11 দলীয় জোটটা শুধু এনসিপি জামাতের জোট না, এটা একটা 11 দলের জোট, প্রত্যেকে যার যার আদর্শ নিয়ে এগিয়ে যাবে। কিন্তু এই মুহূর্তে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের জন্য আমাদের প্রয়োজন হচ্ছে একটা প্রো রিফর্ম অ্যালায়েন্স করা, সেটাই আমরা করেছি। পাশাপাশি এই যে আধিপত্য বিরোধী আন্দোলন করতে গিয়ে হাদি ভাইয়ের মৃত্যু হয়েছে, আজকে এতগুলো দিন হয়ে গেল হাদি ভাইয়ের হত্যাকারী গ্রেফতার হলো না, এবং হাদি ভাইয়ের হত্যার যে বিচারটা, সেই প্রক্রিয়াটা সবেমাত্র শুরু হয়েছে হবে বলে এরকম আমরা জানতে পারছি। অথচ হাদি ভাইয়ের হত্যা করার যেই প্ল্যানটা সেটা অনেক আগে হয়েছে এবং উনি যে হুমকি ধমকি পাচ্ছিলেন সেটা স্পষ্টভাবে উল্লেখ করেছেন। কিন্তু বাংলাদেশের গোয়েন্দা সংস্থা, আইন শৃঙ্খলা বাহিনী, এমনকি সরকার, তারা এই বিষয়ে পদক্ষেপ নেওয়ার জন্য কোনো তৎপরতা দেখান নাই। এইটা ছাড়াও এইটা তো 3টা রিজন। আরেকটা রিজন হচ্ছে, ধরেন আমাদের যে এলাকায় নেতাকর্মীরা আছে তাদেরকে আমরা যখন নির্বাচনী কাজ বলেন, গণভোটের প্রচারণায় বলেন, আমরা যখন মাঠে গিয়েছি তখন আমরা দেখেছি যে বিরোধী দলীয় যারা আছেন তারা তাদেরকে প্রচন্ড বাজেভাবে আক্রমণ করছেন।
এবং শুধু তাই না, আমি স্পষ্ট করে বলতে পারি যে বিএনপির জোটে যারা গিয়েছে, এমনকি জোটের সমর্থিত, বিএনপি সমর্থিত যে প্রার্থীরা আছেন তাদের বিরুদ্ধে কফিন মিছিল হয়েছে, ঝাড়ু মিছিল হয়েছে। তাহলে এই যে একটা গোষ্ঠী একচ্ছত্রভাবে এত ক্ষমতার অধিকারী হয়ে গিয়েছে নির্বাচন হওয়ার আগেই, তাদের প্রতিপক্ষ হিসেবে এই এই নির্বাচনটা সুষ্ঠু এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় মানুষের অংশগ্রহণমূলক হওয়ার জন্য আপনাকে তো একটা স্পেসিফিক গোষ্ঠী লাগবে যারা এদের অন্যায়ের বিরুদ্ধে কথা বলে। সব যদি এক হয়ে যায় তাহলে তো হবে না, বাংলাদেশ তো গণতন্ত্র নিশ্চিত হবে না। জি, আমি একটু আপনার কথা সূত্র ধরেই বলছি, আপনি রাজনৈতিক দৈন্যতা বলছেন আপনাদের দল থেকে চলে গিয়ে অন্য একটা দলে যাওয়ার ব্যক্তিকে, এটি তো? ধরেন বিএনপি যে তাকে নিল, উনি তো বলতে চেয়েছেন যে উনি এই অ্যালায়েন্সের বিষয়ে উনি চেয়েছিলেন এনসিপি স্বতন্ত্র থাকুক, উনি অ্যালায়েন্সে যাওয়াটা উনি মেনে নিতে পারে নাই। তাহলে যে স্বতন্ত্রই থাকতে চাবে তার রাজনীতিটা বিএনপির সাথে যদি হয়, তাহলে এতদিন তার বিশ্বস্ততার জায়গাটা কোথায় ছিল এটা নিয়ে আমার প্রশ্ন। কারণ কিন্তু এটি কি আপনার বিদ্যমান রাজনৈতিক দল ছিল, উনি তাহলে আগে বিএনপিই করতেন। কিন্তু এটি কি আপনাদের দৈন্যতাও না যে আপনারা আপনাদের দলীয় নেতা কর্মীদের আপনাদের ভিশনটা, রাজনীতিটা বুঝাতে পারেননি, ধরে রাখতে পারেননি? আমি এই প্রশ্নের জবাব নিব একটা বিরতি থেকে ফিরে, এবং বিরতি থেকে ফিরে আমরা ব্যারিস্টার সৈয়দ এজাজ কবিরকে সাথে নিয়ে ফিরছি। প্রিয় দর্শক, থাকুন আমাদের সাথে। ছিলাম এনসিপির যুগ্ম সদস্য সচিব অ্যাডভোকেট হুমায়রা নূরের কথা। আমরা স্বাগত জানাচ্ছি ব্যারিস্টার সৈয়দ এজাজ কবির, বিএনপি নেতা। আমরা আপনাকে দিয়ে একটু শুরু করি। সেটি হচ্ছে আলোচনার বিষয় লেভেল প্লেইং ফিল্ড। সেখানে আমরা দেখেছি নির্বাচনের মাঠে কূটনৈতিক তৎপরতা আজকের দিনের জন্য একটু বেশ চোখে পড়ার মতো। ইউরোপীয় ইউনিয়ন প্রধান উপদেষ্টার সাথে দেখা করেছে বেশ কয়েকটি রাজনৈতিক দল, জামাত আমিরের সাথেও দেখা করেছেন। ব্রিফে পরবর্তীতে নায়েবে আমির তিনি বলেছেন যে একটি দলের প্রতি তৎপরতা কিংবা আনুগত্য প্রশাসনের একটু বেশি। ঠিক একই রকম সুরে গতকালকে নাহিদ ইসলামও অভিযোগ করেছিলেন, এটি বিএনপির দিকে ইঙ্গিত করেছেন। একই সাথে আমরা দেখেছি যে আজকে চায়নার রাষ্ট্রদূত তিনি তারেক রহমানের সাথে দেখা করেছেন, বলেছেন যে বাংলাদেশের রাজনীতিতে তারা হস্তক্ষেপ করবে না, সুন্দর সুষ্ঠু একটি নির্বাচন দেখতে চান। আমরা শুরু করছি এই যে প্রশাসন একটি দিকে ঝুঁকে গেছেন, এবং অ্যাডভোকেট হুমায়রা নূরও ওই সুরেই একটু আগে মোটামুটি বলেছেন যে একটা গোষ্ঠী নির্বাচন হওয়ার আগেই অনেকটা তাদের বডি ল্যাঙ্গুয়েজ ক্ষমতাধরদের মতো হয়ে গেছে। এটি লেভেল প্লেইং ফিল্ড হওয়ার ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে কিনা? ধন্যবাদ আপনাকে। না, আসলে লেভেল প্লেইং ফিল্ড বলতে কে কি বুঝে আমি আসলে সেটা বুঝতে পারছি না। এখন ধরেন আমি যদি অতীত থেকে আসি, জি, আমাদের ম্যাডাম মরহুমা বেগম খালেদা জিয়া উনি অতীতে বলেছিলেন যে আমাদের হাতে স্বাধীনতার পতাকা, অন্যদের হাতে গোলামীর জিঞ্জির। স্পষ্ট করে বলে দাও যে আমাদের হাতে কি ছিল। এখনো অনেকে বর্তমানে দেখা যাচ্ছে যে অনেকে বলতে যাচ্ছে যে ইলেকশন সুষ্ঠু হবে কিনা সন্দেহ আছে, প্রশাসন একদিকে কাত হয়ে আছে, আবার অন্যদিকে বলছে যে 5 বছর যেন সুষ্ঠু এবং স্থিতিশীলভাবে সরকার চলতে পারে সেভাবে সবাই একসঙ্গে কাজ করবে। তো যদি আমি ক্ষণটাকে 2 ভাগে ভাগ করি, একটা হলো যে আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান দেশে আসার আগ মুহূর্ত এবং পর মুহূর্ত, এই ক্ষণটাকে যদি 2 ভাগে ভাগ করি তাহলে আপনাকে স্পষ্টভাবে বোঝা যাবে যে রিয়ালিটি কি জিনিস এবং ভার্চুয়াল ওয়ার্ল্ড বা ফেসবুক কি জিনিস। আপনি এখনো যদি একটা পোল দেন ফেসবুকে যে কোন দল ক্ষমতায় আসবে, দেখবেন এক দলের ভোট বাহিনীর অবস্থা এমন যে মানে বিএনপিকে ধস নামাই ফেলবে বা অন্য কোনো দলকে ধস নামাই ফেলবে, যে বিএনপি বোধহয় আর ক্ষমতায় আসতে হবে, বিএনপি শেষ। কিন্তু মাঠ পর্যায়ে রিয়েলিটি প্রবাবলি ডিফারেন্ট, এবং এই ডিফারেন্টের কারণেই এখন এই ধরনের কথাগুলি আসতেছে, যেগুলা ওনারা যেন পরবর্তীতে হয়তোবা বলতে চাইলেও যেন বলতে পারেন যে নির্বাচন সুষ্ঠু হয়নি বা নির্বাচনে পক্ষপাতিত্ব ছিল, বা নির্বাচনে এই যে ওনারা একটা শব্দ ব্যবহার করেছিলেন যে পাতানো, নির্বাচন পাতানো হতে পারে, এই নিয়ে ইউর ইয়েতে ওনারা কমপ্লেন করেছেন। তো এত আগেই এইসব স্টেটমেন্ট দেওয়া ইলেকশনের ঠিক আগ মুহূর্তে, আমি মনে করি যে, আমি ব্যক্তিগত মতামত আমার, যে এটা হচ্ছে যে ওনারা আগেই পরাজয় মেনে নিয়েছেন।
ওনারা যেরকম ভাবে ভেবেছিলেন যে ওনারা হয়তোবা শক্তিশালী হয়ে উঠবেন, আসবেন, এবং একই সাথে আরো মজার বিষয় হচ্ছে যে এই আজকেই পত্রিকায় দেখলাম যে আবার বলেছেন যে এনসিপি কে 10টা সিট দিবেন, এটা কাল্পনিক। সো ওনারা কি চাচ্ছেন, এনসিপির সঙ্গে জোটের কি অবস্থা দাঁড়াবে, বা ওনারা এখনো কিন্তু ওনারা জানেন না। ওনারা কারা? জামায়াতে ইসলামের আমির আচ্ছা, এনসিপি তাহের সাহেব বোধহয়, মোস্ট প্রবাবলি তাহের সিট সাহেব। কাল্পনিক, এনসিপি তো যতটা জানি 30 না না, সিটের আমরা জানি না, কিন্তু মিডিয়াতে ওনারা আসছে, জানেন। মিডিয়াতে আচ্ছা, আসছে, আচ্ছা, চ্যানেল 30 সিটের বন্দোবস্ত হয়ে গেছে, আমরা নিউজেতে যতটুকু আসছে, আমি দেখে আসছি এবং পড়েও আসছি, চাইলে আমি দেখাতে পারবো। যাই হোক, এখন এই সব দৃষ্টিভঙ্গি থেকে এখন কেউ যদি বলতে চায় প্রশাসন হেলে পড়েছে, তাহলে সেটার কমপ্লেন করার জায়গা আছে। কেউ যদি বলতে চায় গভর্নমেন্ট হেলে পড়েছে, তাহলে ভিন্ন ব্যাপার। কেউ যদি বলতে চায় লেভেল প্লেইং ফিল্ড নাই, কেন তারেক রহমানকে আমাদের নেতা ওনাকে অতিরিক্ত প্রোটোকল দেওয়া হচ্ছে, তো বিএনপির সঙ্গে যেইভাবে ডিপ্লোম্যাটিক জোন দেখা করছে সেভাবে তো অন্য কোনো দলের সঙ্গে দেখা করছে না, তাহলে কি বলবে সারা পৃথিবী তাহলে হেলে পড়েছে বিএনপির দিকে? তো এই ধরনের কথা আসলে হচ্ছে যে একটা মনস্তাত্ত্বিক, ডিপ্লোম্যাটরা বোধহয় সব দলের সাথেই দেখা করছে, কিন্তু সব দলের সঙ্গে দেখা করছে, কিন্তু বিএনপির সঙ্গে যেভাবে দেখা হচ্ছে, যেভাবে ফলো হচ্ছে, যেভাবে প্রকাশ করা হচ্ছে, এভাবে তো আমরা অন্য কোনো দলের সঙ্গে তো সেভাবে দেখছি না। একটা একটা গুরুত্বপূর্ণ বিষয় বলেছেন, ফলাও হচ্ছে। হ্যাঁ, এই যে ফলাওয়ের যে জায়গাটা, সেই ফলাওটা আপনারা করছেন নাকি স্বউদ্যোগে? দেখেন, আমরা যা জানতে পারি মিডিয়ার মাধ্যমে জানতে পারি। এখন আপনারা কি বিএনপিকে ক্ষমতায় বসিয়ে দিয়েছেন যে অতিরিক্ত ফলো করছেন, বিএনপির সঙ্গে মিটিং এবং অন্য কারোর সঙ্গে মিটিং ফলো করছেন না? এখন সব যদি হেলে পড়ে, গণমাধ্যম মানে না হেলে না, না পড়ে, সেটা বলছি তার ধারে না, কয়টা সব মাথা হেলে আছে? পড়ার কি আছে? মানে কেন আপনারা ইকুয়ালি প্লেস করবেন না? হয় তারা যায়নি, অথবা আপনারা হেলে পড়েছেন। এখন সেটার উত্তর আপনারা দিতে পারবেন। কিন্তু আমরা মিডিয়ার মাধ্যমে যা দেখতে পাচ্ছি যে সমগ্রভাবে যেভাবে সারা পৃথিবীর ডিপ্লোম্যাটিক জোন আমাদের বিএনপির সঙ্গে দেখা করছেন, তারেক রহমানের সঙ্গে দেখা করছেন, এবং এতে যদি আপনি বলতে পারেন, তাহলে তো এখানেও বলতে পারেন যে পৃথিবীতে বিএনপি এখন মানে লেভেল প্লেইং ফিল্ড নেই, বিএনপি কি বোধহয় সবাই পৃথিবী তুলে দিচ্ছে, ক্ষমতায় নিয়ে আসতেছে। এই ধরনের তর্ক, কুতর্ক, অতর্ক করা যায়, কিন্তু বাস্তবতা, রিয়েলিটি হচ্ছে ইলেকশন মাঠে করতে হবে, ভোট জনগণ থেকে আদায় করতে হবে। কিন্তু এজাজ ভাই, আপনি যেমনটা বিভিন্ন এই যে সামাজিক যোগাযোগ মাধ্যমের পুলের কথা বললেন, সেই পুলের কিন্তু বিশ্ববিদ্যালয়ের ভোটের ক্ষেত্রে আমরা দেখলাম যে পুলের বাস্তবতা মিলে গেছে। জি। আবার 2 দিন আগে আমরা দেখলাম যে কোন একটি বেসরকারি সংস্থার গবেষণায় সেখানে আপনাদেরকে 70% মতামত দিয়েছে। তো সেটি কি আপনারা সেই মতামতকে অ্যাকসেপ্ট করছেন? পতিত ফ্যাসিস্ট আমলেরও কিন্তু অনেক গণনা আছে। ধরেন আমাদের ওই যে ইন্টারন্যাশনাল IRI কত ছিল, পপুলার ছিল, তাই না? 70% বলেছিল এইসব শেখ হাসিনা গণনা আসলে সমর্থক। গণনাতেই থাকে। আপনি তখনও বলেছি যে ইলেকশন দেন, দেখি কার পপুলারিটি বেশি। এইসব 5,000, 10,000, 15,000 স্যাম্পল নিয়ে আপনি পার্সেন্টেজে দেখায় বলবেন যে উমুকের উমুক, উমুকের উমুক, এটা আসলে বাস্তবতা না। আগেও বলেছি, এখনো বলছি, ইলেকশনটা হোক, ইনশাল্লাহ ইলেকশনটা হলেই বাস্তবতাটা সামনে আসবে। তাহলে আপনার অপিনিয়ন যারা আছে তাদের কি আপনি মনে করছেন না যে তারা মাঠে আছে, ফেসবুকেই আছে শুধু, নাকি তাদের? না, অবশ্যই, নিশ্চয়ই তারা মাঠে আছে, নিশ্চয়ই তারা মাঠে আছে। মাঠে আছে বিধায় এখন তারা হয়তোবা নানা ধরনের আগের মতো কথা বলার চেষ্টা করছে যে একদিকে হেলে পড়েছে, পক্ষপাতিত্ব হচ্ছে। আপনারা কি তাতে তুষ্ট? এই যে সবাই এসে আপনাদেরকে, এখানে তুষ্ট অতুষ্ট হওয়ার কিছু নেই। ঘটনাটা হচ্ছে যে ইলেকশন হচ্ছে 5ই আগস্টের পরে, আমরা এই ফ্যাসিস্ট পতনের পরে আমরা ঐক্যবদ্ধ থাকতে চাই। কিন্তু এখন এই ক্ষমতায় যাওয়ার পালার মধ্যে কে যাবে কে যাবে না, এটা জনগণের হাতে ছেড়ে দিয়েই যেই ইলেকশনটা আসছে, যে বর্তমান অবস্থাটা আছে, এটাকে মেনে নিয়ে আমরা ইলেকশনের দিকে যাই এবং যতটুকু সম্ভব একজন আরেকজনকে সাহায্য করি, ইলেকশনটা যেন সফলভাবে হয়, সুফলটা নিয়ে আসে। হুমায়ুনুর, আপনার কাছে ফিরি, আগেই কি পরাজয় মেনে নিয়েছেন? এই জন্যই এই যে একটি গোষ্ঠী একটি দলের দিকে, মানে প্রশাসন দলের, আপনারা গতকালকে নাহিদ ইসলামও বলেছে যে বিএনপির দিকে ইঙ্গিত করে যে প্রশাসন বিএনপির প্রতি মানে সিম্প্যাথাইজড অথবা সাপোর্ট দিচ্ছে, এটি কি আগেই পরাজয় মেনে নিয়েছেন? এরকমই কিন্তু ইজাজ ভাই বলতে চেয়েছেন। এজাজ ভাইকে দেখে ভালো লাগছে। ব্যক্তি এজাজ ভাইকে আমি ভীষণ সম্মান করি, কারণ স্বৈরাচারী শেখ হাসিনার সময় ওনার যে জেল খাটা এবং নির্মম নির্যাতন, সেটা শুধু উনি না, ওনার বাবা সহ ওনারা যেভাবে জেল জুলুম সহ্য করেছেন, সেই দিনগুলো আমরা দেখেছি। এবং
সেই জায়গা থেকে উনাদের প্রতি আমার অবশ্যই একটা অত্যন্ত সম্মানের দৃষ্টিকোণ আছে। তারপরেও বিদ্যমান পরিস্থিতিতে উনাদের দলীয় কিছু বিষয় অবশ্যই অবশ্যই আমাকে বলতে হবে। উনারা যেটা বলতে চাচ্ছেন সেটা হচ্ছে অনেকে যেটা বলে সেটা সঠিক না, আমরা যেই বক্তব্য দিচ্ছি সেটা হয়তো আমরা হার মেনে নিয়েছি বলে উনি মনে করছেন, বলে উনি যেটা বলেছেন সেইটা আমি স্পষ্টভাবে দ্বিমত করতে চাই এবং বাস্তবতার প্রেক্ষিতে আমি এই উত্তরগুলো দিতে চাই। দেখেন, আমরা পেপারে দেখেছি 31 জন প্রার্থী ঋণ খেলাপি হয়েও তারা মনোনয়নের বৈধতা পেয়েছেন এবং তার অর্ধেকই বিএনপি। বহু প্রার্থী আছেন যাদের দ্বৈত নাগরিকত্ব আছে এবং এইটার বিষয়ে তারা সঠিক প্রমাণ দিতে পারেন নাই যে তারা আসলে দ্বৈত নাগরিকত্ব ছেড়েছেন কি না, তারপরেও তাদের বৈধতা দেয়া হয়েছে। সেই জায়গাটাতেও আপনি যদি ইনভেস্টিগেট করেন প্রমাণ মিলবে যে তাদের দ্বৈত নাগরিকত্ব এখনো বিদ্যমান আছে। গতকালকে আমাদের দলের মুখপাত্র জনাব আসিফ মাহমুদ সজীব ভুইয়া নির্বাচন কমিশনে গিয়েছিলেন এবং স্পষ্টভাবে এই বিষয়গুলো প্রত্যেকটা কেস বাই কেস উনি উল্লেখ করেছেন যে কিভাবে এই জিনিসগুলোকে নির্বাচন কমিশন ইগনোর করে বিএনপি এবং সমমনা জোটের প্রার্থীদেরকে বৈধতা দিয়েছে। তো আসলে সত্যি কথা বলতে কি, এই জুলাই গণ অভ্যুত্থানের 3 দিন পরেই যখন ওনারা নির্বাচন চায়, যখন জুলাই শহীদ এবং আহতদের তখনও চিকিৎসাও সুনিশ্চিত হয় নাই, রক্তের দাগ শুকায় নাই, তখন আমাদের ভীষণ কষ্ট লেগেছিল এইটা ভেবে যে ধরেন ক্ষমতাই তো মুখ্য না, রাষ্ট্র পুনর্গঠনের জন্য ওই সময় যদি ওনারা জাতীয় সরকার গঠনের যে প্রস্তাব এই ছাত্ররা করেছিল সেটা মেনে নিত, তাহলে হয়তো আমরা আরো বেশি প্রাউড ফিল করতাম যে না, ওনারা বাংলাদেশটাকে নতুন ভাবে গোছাতে চায়। কিন্তু ক্ষমতাই হয়তো ওনাদের লক্ষ্য, যা আমরা আসলে হঠাৎ করে এখন তারেক রহমান বাংলাদেশে ফিরে এসছে বলে দেখতে পাচ্ছি না। জুলাই মাসে যখন প্রধান উপদেষ্টা লন্ডন সফরে গেলেন এবং সেইখান থেকে ফিরে আসার পর থেকেই আমরা সমস্ত পরিবেশ সব জায়গায় পরিবর্তনের হাওয়া দেখতে পাচ্ছি। আপনি যদি দেখেন, একটা বাংলাদেশের স্বাধীন বাংলাদেশের গোয়েন্দা প্রধান থেকে শুরু করে সরকারি কর্মকর্তা কর্মচারী থেকে শুরু করে রাষ্ট্রের সমস্ত অর্গান সবাই যে একটা জায়গায় ধর্ণা দিচ্ছে, অ্যাজ ইফ উনি অঘোষিত প্রধানমন্ত্রী। উনি প্রধানমন্ত্রী হোক, তাতে আমার কোনো আপত্তি নাই, কিন্তু জনগণ আগে ভোটটা দিক, জনগণকে সেই স্বাধীনতাটা দেয়া হোক। কিন্তু সমস্ত মিডিয়া থেকে শুরু করে সমস্ত অর্গানাইজেশন যখন এই মিথটা ক্রিয়েট করে, এই পারসেপশনটা ক্রিয়েট করে, তখন মানুষের মধ্যে একটা ভীতির সঞ্চার হয়। আমি আপনাকে ছোট্ট একটা উদাহরণ দিই। এই গণ অভ্যুত্থানের যে সরকার, সেটা কিন্তু গণতান্ত্রিক প্রক্রিয়ায় উনাদের এই অভ্যুত্থান পরবর্তী বিপ্লব পরবর্তী সরকার, উনারা কিন্তু কোনো রাজনৈতিক সরকার না। তো এই সরকারের আমলে কোনো একটি বা দুটি দলের আধিপত্য থাকবে না, সেইটাই তো আমরা আশা করেছিলাম, তাই না? কিন্তু আমার বাসার কাছে যে বস্তি, ওখানে টিসিবির কার্ড দেয় গরিব মানুষদেরকে, যে যাতে স্বল্প মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য তারা টিসিবির ওই যে ট্রাকে বিক্রি করে সেখান থেকে কিনতে পারে। ওই কার্ডগুলো স্পেসিফিক একটা দলের ছাত্র সংগঠন, আমি নাম বলছি না, তারা সব নিয়ে নেয়, বলে তোমাদেরকে এটা রিইস্যু করা হবে। আজ পর্যন্ত ওইখানে যারা বসবাস করে গরিব মানুষরা সেই টিসিবির কার্ডগুলো তারা ফিরে পায় নাই। তারা আশঙ্কায় আছে। তাদের সাথে যখন আমরা কথা বলতে গিয়েছি, তারা আশঙ্কা প্রকাশ করেছে যে এই স্পেসিফিক দলের প্রতীকে ভোট যদি না দেই, তাহলে আমরা এই কার্ড ফেরত পাবো না এবং আমাদেরকে অন্য মার্কায় ভোট দিলে আমাদের এই স্বল্প মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য কেনার ক্ষমতাটা আমাদের কাছ থেকে হরণ করা হবে। মানে আপনি অন্যায় যারা করছে তাদের নাম কি বলতে ভয় পাচ্ছেন? না, আমি ভয় পাচ্ছি না। উনি বলছেন যে আমরা হার মেনে নিয়েছি। আমরা যে হার মেনে নেই নাই তার প্রমাণ হচ্ছে আমরা এখনো স্পষ্টভাবে বলিষ্ঠ কণ্ঠে আমরা সব অন্যায়গুলো পয়েন্ট টু পয়েন্ট আমরা উল্লেখ করছি এবং আমরা আমাদের রাজনীতি এইটাই। আপনি আমাদেরকে ক্ষমতার চেয়ারে বসায় দেন, আমরা ক্ষমতায় যাই বা না যাই, যে যেখানে অন্যায় করবে আমরা সেটা স্পষ্টভাবে তুলে ধরবো এবং জনগণকে সেখানে সম্পৃক্ত করব, যাতে জনগণ অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকে। কারণ এই বাংলাদেশে এই স্বৈরাচারী শেখ হাসিনা, স্বৈরাচারী ফ্যাসিবাদী এই জন্যই হতে পেরেছিল যে মানুষ আমরা আমাদের যে যার জায়গা থেকে সচেতন থাকা সত্ত্বেও মুখ খুলে কথাটা বলি নাই। আজকে বাংলাদেশে এই অভ্যুত্থানের পরে যে
এই নারীরা দেখেন, রোকেয়া হলের মেয়েরা মনে আছে 18 জুলাই যে বের হয়ে এসেছিল যার হাতে যা আছে তা নিয়ে, এবং অভ্যুত্থানে যেই দিন থেকে এই মায়েরা, মেয়েরা, বোনেরা ঘর থেকে বের হয়ে এসে আন্দোলনে সম্মুখ সারিতে অংশগ্রহণ করা শুরু হলো, সেই দিনের পর থেকে অভ্যুত্থানের এই সফলতার মুখ দেখা শুরু করলো। আজকে কোথায় সেই নারীরা? এটা আমাদেরও দায় আছে, আমরা সেই দায় স্বীকার করে নিচ্ছি। আমরা চেষ্টা করেছিলাম সেই নারীদের ধরে রাখার, কিন্তু বাস্তবতা যে সহিংস পরিস্থিতি আমরা বিরোধী দল, রাজনৈতিক মতবাদের ব্যক্তিদের প্রতি দেখতে পাই, এটা খুবই আশঙ্কাজনক, এবং এই আশঙ্কাই আমাদেরকে এই জোটে যেতে বাধ্য করেছে। আপনি যদি উনাদের দলের দিকেই তাকান, প্রায় রিপোর্টেড, আমি বলছি রিপোর্টেড 200-র বেশি মানুষ অন্তকোন্দলে নিহত হয়েছে। আহতর সংখ্যা আমি নাই বললাম। আপনি একটা এলাকার ঘটনা আমি বলি, একটা মেয়ে বিয়েতে রাজি হয় নাই দেখে সেখানকার বিএনপি নেতা তার বাবাকে হত্যা করেছে। এটা কি মিথ্যা ঘটনা? উনাদের দলীয় প্রধান যখন বাংলাদেশে ফিরবে, এখন তো উনি মানে চেয়ারপারসন হয়তো ঘোষিত হয়ে যাবে আজকালকে, জনাব তারেক রহমানকে আমি সম্মানের সাথে বলতে চাই, আমি আশা রাখছি যে উনি যে অবস্থানেই থাকুক না কেন, উনি যেহেতু বাংলাদেশে ফিরে এসছেন, উনার এটা মনে রাখা উচিত যে এই ছাত্ররা নেতৃত্ব দিয়ে এই অভ্যুত্থান সংগঠন করেছেন বলেই আজকে এতগুলো মানুষের নামে এতগুলো মিথ্যা মামলা উইথড্র হয়েছে, এতগুলো মানুষ গুম, খুন, হত্যার আলামত থেকে নিষ্কৃতি পেয়েছে। উনি উনার নিজের দেশের মাটিতে ফিরতে পেরেছেন, উনার মাকে উনি মৃত্যুর আগে একবার ছুঁয়ে দেখতে পেরেছেন। এই যে এতটুকু অন্তত যদি উনি মনে রাখেন, তাহলে উনি অন্তত আমাদের যে দাবিটা, যে এই নতুন বাংলাদেশে বিরোধী রাজনৈতিক মতবাদকে নিষ্ক্রিয় করে দেওয়ার জন্য যে অপচেষ্টা, সেটা উনি করবেন না। উনার ছেলেরা অন্যায়, অনাচার, দুর্নীতি করবেন না, উনি দুর্নীতির বিরুদ্ধে স্পষ্ট বয়ান দিবেন। অনেক ধন্যবাদ। আমি ফিরছি এজাজ ভাই আপনার কাছে। জি না, এখন টিসিবি কার্ডের এটা সরকারিভাবে দেওয়া হচ্ছে কোনো স্পেসিফিক সংগঠন, ধরেন আমি ধরে নেই হয় ছাত্রদল করেছে না যুবদল করেছে, তাই তো? এরকমই তো অ্যালিগেশন, বা বিএনপির নেতারা করেছে। তো এরকম অতীতে যারাই সাংগঠনিক ভুল ভ্রান্তি কাজ করেছে, চাঁদাবাজি করেছে, তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হয়েছে, দলের মধ্য থেকে ইনকোয়ারি করা হয়েছে, কিছুদেরকে বহিষ্কার করা হয়েছে, কিছুদের বহিষ্কার আদেশ প্রত্যাহার করা হয়েছে। তো এটা দলীয় একটা ব্যাপার আছে, চলছে, চলবে একদিকে। অন্যদিকে আমি যদি বলি যে হুমায়রা যেই ঘটনাটার কথা বললেন, যে কোন মেয়ে এই বিয়ের ব্যাপারে কাকে কি করা হলো, কাউকে পার্সোনালি এর জন্য তো কোনো দলকে দায় দেওয়া যায় না। এখন সে হতে পারে বিএনপির কর্মী, এই জন্য বিএনপি তো সে দায় নিবে না, বা দায় নেওয়া সম্ভব না, কারণ পার্সোনাল লাইফে মানুষ কত কিছুই করে। হ্যাঁ, একটা মানুষের পার্সোনাল লাইফে সেটা যদি দলের উপরে ওইভাবে আঘাত করে, তখন দল হয়তো বা চিন্তা করবে যে কি করা যায় না করা যায়। আর মনোনয়নের বৈধতা, আমি একদমই দ্বিমত পোষণ করছি না, আমি সম্পূর্ণরূপে একমত। এরকম হচ্ছে, হতেও পারে। আবার যারা মনোনয়ন বৈধতা দিচ্ছে নির্বাচন কমিশনের মধ্যে, তাদের ভুল ভ্রান্তিও থাকতে পারে। এর জন্য একটা অল্টারনেটিভ প্রসেস আছে, আপনি অ্যাপিল করতে পারবেন। অ্যাপিলে আপনার সন্তুষ্ট না থাকলে আপনি হাইকোর্টে আসতে পারবেন। কিন্তু জাস্ট বিকজ আমার ভুলের জন্যে আপনার মনোনয়ন বৈধতা হয়ে যাচ্ছে, বা আমি সামহাও আপনার দ্বারা কনভিন্সড হয়ে আপনার মনোনয়ন বৈধতা দিচ্ছি, সেটা যেই হোক, বিএনপি হোক, জামাত হোক, জাতীয় পার্টি হোক, এনসিপি হোক, যেই হোক, এর মানে এই না যে আপনার প্রতি আমি হেলে পড়েছি বা একদিকে যাচ্ছে। অল্টারনেটিভ ফোরাম আছে, আপনি ইউ ক্যান অ্যাপিল, কমপ্লেন করার জায়গা আছে, কমপ্লেন করেন, প্রমাণ করে এসে, তাহলে তো আপনার হলফনামাটা ঠিক থাকছে না যদি ভুল হয়। জি, আমি সাথে একটু অ্যাড করি, সেটি হচ্ছে যে একটু ভিন্ন প্রসঙ্গ। সে একদমই দীর্ঘদিন পরে তারেক রহমান দেশে ফিরেছেন, এবং খুব সম্ভবত 11 তারিখ থেকে উত্তরাঞ্চলের 9 জেলা সফরে যাচ্ছেন তিনি। জি, তো এই 9 জেলা সফরকালীন অথবা ফিরে আসার পর আপনি যেমনটা বললেন যে পারসেপশন তারেক রহমানের ফেরার আগে আর পরে যেরকম তৈরি হবে, এখন তারেক রহমানের এই জেলা সফর শুরু হওয়ার পরে আপনাদের সাংগঠনিক তৎপরতা কিংবা নির্বাচনী তৎপরতা কিংবা এর মাধ্যমে ভোটারদের আকৃষ্টের যে জায়গা, কতটুকু আপনারা আশাবাদী যে আপনাদের দিকে ফিরবে, যারা ইতিমধ্যেই হয়তো বিভিন্নমুখী হয়ে গেছেন ভোটাররা? দেখেন, বাস্তবতার নিরিখে যদি বলি, আমি ব্যক্তিগত মতামত, নিরপেক্ষভাবে আমার ব্যক্তিগত মতামত, বর্তমানে বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার জন্যে তারেক রহমানের বিকল্প আর কেউ নেই বর্তমানে। এবং এটা শুধু বাংলাদেশ না, পুরো বহির্বিশ্বই তাদের এক্সপ্রেশনে এবং তাদের ডিপ্লোম্যাটিক অ্যাকশনে তাই বুঝাচ্ছে।
এবং আপনি দেখেন আরেকটা লোক কে আছে যে বাংলাদেশের নেতৃত্ব দিবে, এরকম আরেকটা ফিগার। মানে আওয়ামী লীগ তো বহুবার বলেছিল যে বিএনপির ভবিষ্যৎ নেতাকে, এখন তো পাল্টা প্রশ্ন করা যেতে পারে যে ভাই বাংলাদেশের ভবিষ্যৎ নেতা কে আছে বর্তমানে তারেক রহমান ছাড়া? এটা মানে একজনকে দেখান, এবং দ্য ওয়ে হি ইজ স্পিকিং, এবং উনি এসেই বললেন যে ওনার নিজস্ব একটা প্ল্যান আছে দেশের জন্যে, দেশের জনগণের জন্যে, এবং উনি বাড়তি একটা কোনো কথা বলেন নাই। উনি যে এই যে এত বছর নিপীড়ন হলেন, ওনার ভাই মারা গেলেন, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া অত্যাচারিত হলো, এত কিছু উনি কোনো প্রতিহিংসামূলক কোনো কথাও বলেননি। উনি জাস্ট জনগণের স্বার্থে, দেশের স্বার্থে, দলের স্বার্থে উনি বলেছেন যে ওনার একটা প্ল্যান আছে, সেই প্ল্যান মোতাবেক উনি আগাবেন দেশের জন্য। এখন অল্টারনেটিভ লিডার আপনি কাকে বলবেন? সাজেস্ট করেন। আমার চোখে আমি দেখি না সেটি তার সম্পর্কে বলছেন, এখন নির্বাচনে এই মুহূর্তে প্রভাব কতটা পড়বে? এখন আমি বলি প্রভাব কতটা পড়বে কি পড়বে না, এটা আসলে আমি মানে 5ই আগস্টের আগেও বলেছি, এখনো বলছি, এইটার মানদণ্ড একমাত্র ইলেকশন। আপনি এখন পারসেপশন ওয়াইজ অনেক কিছুই বলতে পারেন, অনেক কিছু মনে হতে পারে। আপনাদের আশা কি? যেমন এখন এই যে আপনাদের লিডারকে নিয়ে এখন মার্চ করছেন, নিশ্চয়ই আপনারা তো আশার নিয়েই মার্চ করছেন, না হলে দেখেন কোন রাজনৈতিক দল ইলেকশনে যাচ্ছে না আশা ছাড়া? প্রত্যেকটা রাজনৈতিক দলই ইলেকশনে যাচ্ছে আশা নিয়ে। এখন দেখতে হবে যে বিএনপির অতীতটা কিরকম ছিল, লাস্ট 17 বছরটা কিরকম ছিল। 17 বছর তো আন্দোলন করেছে, 1 লক্ষের উপরে মামলা হয়েছে, 60 লক্ষের উপরে আসামি হয়েছে, গুম হয়েছে, খুন হয়েছে, এ তো দেশের জনগণ দেখেছে। হুমায়ুনের কথাও ঠিক, একটা পর্যায়ে দেশের আপামর সকল স্তরের জনতাকে একসাথে করতে পারার ফলে আন্দোলনটা সফল হয়েছে। নাহলে তো বিএনপি তো 15 বছর আন্দোলন করেছিল, কিন্তু আপামর জনতা সব জায়গায় একসাথে হওয়ার পর, কিন্তু এটা কেন? কারণটা হলো বিএনপি কিন্তু আওয়ামী লীগের মতো এবং জামাত ইসলামের মতো লগি বইটার আন্দোলন করে নাই। বিএনপি কিন্তু মারদাঙ্গার আন্দোলন করে নাই। বিএনপি যতটুকু সম্ভব একটা প্রতিহিংসাহীন আন্দোলন করার চেষ্টা করেছিল, যার জন্যই মনে করেন, আমি ব্যক্তিগতভাবে মনে করি আওয়ামী লীগের সাথে আরেকটি দলের নাম যোগ করেছেন, এইটার যৌক্তিকতা কি? মানে আপনি 96 আন্দোলন যদি দেখেন এবং 2001 আন্দোলন যদি দেখেন, আমি ওভাবে যদি কম্পেয়ার করি, তো সেইভাবে আসলে আন্দোলনের যে সহিংসতাটা, সেটা দে হ্যাভ আ কমন ডেনোমিনেটর এন্ড কমন ফ্যাক্টর। সেটি আপনি যদি সামগ্রিক করে ফেলেন, লগি বৈঠার আন্দোলনে খুব সম্ভবত 6 থেকে 8 জন শহীদ হয়েছিল একটি দলে, আপনাদের সাথে তারা তখন ছিলেন। তো আপনি যখন লগি বৈঠার এই ভুক্তভোগী তাদেরকে না দিয়ে তাদেরকে ব্লেম করে দেন, তখন তো সামগ্রিকভাবে একরকম হয়ে যাচ্ছে। এখানে ব্লেমের কথা না। এখন যেরকম দেখেন, বর্তমানে যদি আপনি দেখেন যে আপনি যদি এই বর্তমানে যে জামাতে ইসলামের কথাগুলি যদি দেখেন, সরাসরি যে ওনাদের কথা, যে তো ওনারা এইটা বলে কি বুঝাতে চাচ্ছেন যে সামনের 5 বছর যেন দেশের স্থিতিশীলতা থাকে, এইটা বলে ওনারা কি বুঝাতে চাচ্ছেন? যে ইলেকশন পাতানো হতে পারে, এটা বলে ওনারা কি বুঝাতে চাচ্ছেন? যে ওনারা ক্ষমতায় না আসলে ইলেকশন পাতানো, ওনারা যদি কিছু না পান বা বিএনপির সঙ্গে যদি কোনো ধরনের সমঝোতা না হয়, তাহলে দেশ অস্থিতিশীল করে ফেলবেন। তো কার মাধ্যমে করবেন, কিভাবে করবেন? তো সেই প্রসঙ্গেই আমি বলেছি আর কি, যে 96, 2001 লগি বৈঠার আন্দোলন এবং অন্যান্য আন্দোলন যেভাবে বলেন যে সহিংসতা ছিল, বিএনপি সেই সহিংসতার আন্দোলন করে নাই। এখন অনেকে বলে করতে পারে নাই, অনেকে বলে করার মুরদ নাই, অনেকে অনেক কিছু বলেছে, বাট এট দ্য এন্ড অফ দ্য ডে এখন কে পেরেছে কে পারে নাই। 17 বছর বিএনপি আন্দোলন করেছে, আর অনেক দল। ব্যারিস্টার এজাজ, সেরকম একটি আন্দোলন করার কারণেই কিন্তু 24-এর আসছি, সেই কথায় আসছি শান্তি শৃঙ্খলাপূর্ণ আন্দোলনে কিন্তু সরকারের পতন হয়নি। সেই কথায় আসছি। আপনার এই 17 বছরের আন্দোলনের ফলে আপনার ভ্যাটের আন্দোলন হয়েছে, আপনার নিরাপদ সড়কের আন্দোলন হয়েছে, এবং পরবর্তীতে যখন সকল আপামর জনতা, যেটা মব, এন্টায়ার দেশটা যখন নেমে পড়ে, তখন কিন্তু আসলে শৃঙ্খলা থাকে না। আমি একটু বিরতিতে যাই, তারপরে আবার ফিরবো। প্রিয় দর্শক, থাকুন আমাদের সাথে, ফিরছি কিছুক্ষণের মধ্যেই। আবার স্বাগত জানাচ্ছি মাই টিভি সংলাপে। ব্যারিস্টার সৈয়দ এজাজ কবিরের কথা শুনছিলাম, আমরা ফিরছি অ্যাডভোকেট হুমায়রা নূর আপনার কাছে। আপনি গণভোট নিয়ে একটি পক্ষ আপনি বলছিলেন যে প্রচারণা চালাচ্ছে ন্যায়ের দিকে, ইঙ্গিতটা একটু যদি স্পষ্ট করে বলেন, এবং এই সূত্রটা
মানে আপনি কোথা থেকে পেলেন? এটি কি শুধু আলোচনার জন্য কিংবা অ্যাটাকের জন্য বলছেন, না এরকম আসলেই বাস্তবতা রয়েছে? আচ্ছা, আপনি যদি অনুমতি দেন আমি একটা ছোট ভিডিও ক্লিপের একটু অংশ দেখাতে চাই। জি, এই যে দেখেন, এইখানে দেখা যাচ্ছে শেরপুর জেলার পৌর বিএনপির আহ্বায়ক জনাব ফজলুল হক চৌধুরী উনি স্পষ্টভাবে না ভোটের প্রচারণা করছেন এবং উনি মানুষকে বিভ্রান্ত করছেন এই কথা বলে যে গণভোটে হ্যাঁ দিলে নাকি ৭১ বিলীন হয়ে যাবে। সেলুকাস, আমরা স্পষ্টভাবে বারবার বারবার বলছি যে আমরা ৭১ কেও ধারণ করি, ২৪ কেও ধারণ করি। ৭১ এসেছে বলেই আজকে বাংলাদেশ একটা নতুন রাষ্ট্র হিসেবে আমরা পেয়েছি। বাংলাদেশকে আমরা বাংলাদেশী বলে আমরা নিজেদেরকে পরিচিত হতে পারি শুধুমাত্র ৭১-এর মুক্তিযুদ্ধ হয়েছে বলেই। আবার ২৪ও আমাদেরকে একটা নতুন বাংলাদেশ উপহার দিয়েছে। যে নতুন বাংলাদেশের প্রত্যয় ছিল কি, যে আমরা বাংলাদেশকে ফ্যাসিবাদী কাঠামো মুক্ত করব, এটাই তো এক দফা ছিল না? তো এই গণ অভ্যুত্থানের পর এই যে সংস্কারের জন্য যে ঐক্যমত্য কমিশনের যে আলোচনা হলো এবং জুলাই যে সনদ হলো, জুলাই সনদ বাস্তবায়নের যে অধ্যাদেশ হলো, এই সব কিছুর পিছনে যে সংস্কারের আলোচনাগুলো, সেই আলোচনাগুলোর মূল মন্ত্রটা কি? মূল মন্ত্রটা হচ্ছে ওই যে এক দফায় যে ফ্যাসিবাদী কাঠামোর বিলোপ, সেইটা। ধরেন আপনি যদি বিদ্যমান রাজনৈতিক যে প্রেক্ষাপট, বাংলাদেশের সাংবিধানিক কাঠামোকে প্রত্যেকটা রাজনৈতিক দল যেভাবে বারবার বারবার পরিবর্তন করেছে, তার একটাই কারণ ক্ষমতাকে দীর্ঘায়িত করা। এবং এই ক্ষমতা ধরে রাখার জন্য বাংলাদেশের সংবিধানের যে স্ট্রাকচারটা, সেটাকে তারা নষ্ট করে ফেলেছে। এটাকে তো আমরা পুনরায় একটা সার্বভৌম বাংলাদেশ বানানোর জন্য পুনরায় আগের অবস্থায় ফিরিয়ে আনতে হবে। সেইটার জন্য আপনার এই সংস্কারগুলো প্রয়োজন। প্রত্যেকটা প্রতিষ্ঠান না, সে সংস্কারের ক্ষেত্রে কেউ তো না বলেনি, বিএনপিও না বলেনি। না কিন্তু না না, আপনি এই জায়গাটাই তো আমি আপনাকে উত্তরটা দিচ্ছিলাম। দেখেন, আপনি জুলাই সনদে স্বাক্ষর করে আসলেন। আপনি জুলাই সনদে স্বাক্ষর করে আসা মানে কি গণভোটে আপনি হ্যাঁ দিতে হবে? কিন্তু আপনি মাঠে গিয়ে আমরা যখন কাজ করছি, এটা তো আমি আপনাকে একটা স্পষ্ট প্রমাণ দেখালাম। আমরা তো মাঠে গিয়েছি, বিএনপি এবং তাদের নেতাকর্মীরা স্পষ্ট আপনাদের সামনে এক কথা বলছে, মাঠে গিয়ে মানুষকে আরেক রকম ভাবে বিভ্রান্ত করছে। আমি একটু ভাই আপনার এই কাছে জিনিসটার কারণেই কিন্তু আমরা এই বৃহত্তর যে অ্যালায়েন্সে আমরা অংশগ্রহণ করলাম, এইটার কারণ কিন্তু এইটাই, যে সংস্কারের প্রশ্নে আমরা আপোষ করব না এবং জুলাই সনদে অবশ্যই হ্যাঁ হইতে হবে। ক্ষমতায় যাওয়ার জন্য ৩০০ আসনে নির্বাচন করার এখন আমরা করার চেয়ে বাংলাদেশে এই ফ্যাসিবাদী কাঠামো বিলোপের যে আন্দোলনটা, সেইটা আমাদের জন্য এখন বেশি জরুরি। কি বলবো, আপনারা ন্যায়ের পক্ষে প্রচারণা চালাচ্ছেন, এটি প্রুফ দেওয়ার চেষ্টা করেছেন। না, দ্যাট ইজ মিডিয়াতে দুইজনই লয়ার, সুতরাং আমিও দেখছি। এখন সে কে বুঝি পৌর বিএনপির আহ্বায়ক, ফাইন, বাট ইজ হি অফিশিয়াল রিপ্রেজেন্টেটিভ? অফিশিয়ালি পৌর বিএনপির আহ্বায়ক। আমিও তো অফিশিয়ালি সামওয়ান। এখন আমি যদি কিছু একটা বলে যাই, সেটা কি মানে আমি কি ভুল বললাম? না দলের হয়ে আমি বলে গেলাম এবং দল সেটা নিতে বাধ্য? না, কিন্তু এটা তো নীতিগত একটা প্রশ্ন। না না, নীতিগত কথা প্রশ্ন জায়গায় যদি আসি, তাহলে হলো 826টা রিফর্ম প্রস্তাবের মধ্যে 775টাই বিএনপি এগ্রি করেছে, 7টা না 8টা পয়েন্টে ডিসএগ্রি করেছে। এবং ওই রিফর্মের ওইগুলো বেশ কমপ্লিকেটেড, কারণ একটা প্রশ্নের ভিতরে আরো অনেক সাব প্রশ্নগুলি আছে। বিএনপি কতটুকু কমিটেড যে তারা বলেছে যে না, আমরা এর বাইরে আমরা যাব না। ভাই তুমি যাই বলো নাই বলো, আমার নিজের দল আছে, আমার নিজের পলিসি আছে, আমি রাষ্ট্র কিভাবে চালাবো, আমার নিজের প্ল্যান আছে, আমি রিফর্মের বেলায় এর বাইরে যাব না। তুমি যা বলছো আমি তোর সঙ্গে একমত হতে পারি না। অ্যাজ এ রেজাল্ট আমি ডিসেন্ট দিলাম। আমি যদি যাই আমি এই কাজটা করবো, তুমি যদি যাও তাহলে তুমি এই কাজটা করে নিও। সো দ্যাট ইজ টু দি ম্যাক্সিমাম এক্সটেন্ট আমি মনে করি বিএনপি তার কমিটমেন্ট দেখেছে টুয়ার্ডস দ্য রিফর্ম। মানে একটু স্পষ্ট করেন, আমাদের দর্শকরা তো আপনাদের সব পরিভাষা বুঝবে না। মানে আপনারা আপনাদের 31 দফার আলোকে চালাবেন। এখন যে সরকার যে সংস্কারের প্রস্তাবনাগুলো এসেছে, সেই বিষয়টি আপনারা একমত না, এরকম কি? না, বিএনপি যে সংস্কার প্রস্তাবনায় দিয়েছে এবং একমত হয়েছে, আপনার 826টার মধ্যে 775টার সঙ্গে একমত হয়েছে, ঠিক আছে? আর 51টার সঙ্গে দ্বিমত পোষণ করেছে। করে নাই, না করে নাই, বলেছে যে হ্যাঁ, ধরেন কথার কথা, হুমায়রা বলছে আমি এইভাবে রিফর্মটা চাচ্ছি, ঠিক আছে, 5+5 10 চাচ্ছি আমি। আর আমি বলছি যে না ভাই,
আমি 7-3+10 চাবো, দুজনই কিন্তু 10 ভাই ওই আলোচনাগুলো এসে গেছে, হ্যাঁ, এন্ড অফ দ্য ওটা ডে 2 মাস শেষ। পরে ইলেকশন, ইলেকশনে আপনারা একটা তো ভোট দিতে হবে। না ভোট শুনেন, সেই ভোটে কি আপনারা হ্যাঁ না? কেউই জুলাই সনদের এগেইনস্টে না, মানে আপনারা হ্যাঁ সবাই জুলাইয়ের পক্ষে। এখন অফিশিয়ালি আপনারা স্টেটমেন্ট গণভোটে আপনারা হ্যাঁ কিংবা না, অফিশিয়ালি আপনারা জানতে পারবেন বিএনপির স্টেটমেন্টটা কি আসে। মানে এখনো আপনারা ক্লিয়ার না, এটি বলতে চাচ্ছেন? সেটা দল জানে, আমি জানি আমি কোথায় দিব, কিন্তু দলের পক্ষ থেকে দলই বলবে। এই যে সফর শুরু হচ্ছে, আপনারা এখন আস্তে আস্তে সব ক্লিয়ার হয়ে যাবে যে কে কি বলছে। এখন আমাদের দলের নেতা তারেক রহমান স্পষ্ট করে বলে দেবে যে আমরা কি চাচ্ছি। আমাদের বিএনপি সেই 23rd ডিভিশন দিয়েছে, ইলেকশন রিফর্ম কমিশনের জন্য প্রস্তাব দিয়েছে, 31 দফা রিফর্ম দিয়েছে। এই রিফর্ম কমিশনে তারা মাসকে মাস ধরে আমাদের স্ট্যান্ডিং কমিটির নেতা সাউদ্দিন ভাই গণভোটটা 31 দফা নিয়ে হচ্ছে না, গণভোটটা জুলাই সনদ নিয়ে হচ্ছে। সেই সনদে আপনারা হ্যাঁ নাকি না? সেই সনদের যেই কমপ্লিকেশন, যে প্রশ্নগুলি আছে, সেই প্রশ্নগুলির উত্তর আপনারা ইমিডিয়েটলি জেনে যাবেন। অবশ্যই কেউই জুলাইয়ের গণ অভ্যুত্থানের বিরুদ্ধে না, কেউ ফ্যাসিবাদ ফেরত চায় না, কেউ ফ্যাসিবাদ যেন হয়ে ওঠে সেটা কেউ চায় না, এবং স্বয়ং বিএনপি নিজেও চায় না। বরঞ্চ আমরা এইটা শুনেছি, আমরা বিএনপির এইভাবে গাল খেয়েছি অতীতের থেকে, যে অনেকে আমাদের দিকে ইঙ্গিত করে বলেছে যে আমরা আরেকটা ফ্যাসিবাদের উত্থান দেখতে চাই না। কিন্তু মজার ব্যাপার হলো, বিএনপিকেই শুধু কেন শত্রু হিসেবে দেখে? বিএনপি তো কাউকে শত্রু হিসেবে দেখেনি। বিএনপিকেই কেন সবাই ক্ষমতায় বসিয়ে দিচ্ছে? বিএনপি তো এখনো ক্ষমতায় যায় নাই। বিএনপিকেই কেন দায়ী করছে? বিএনপি তো এখনো সরকারি রাষ্ট্রীয় কোনো কার্য ক্ষমতায় আসেনি। এবং আপনি প্রশাসনের কথা যাই বলেন, এই 17 বছরের প্রশাসন তো ঢেলে এখনো সাজানো হয় নাই। তাহলে তো এই প্রশাসন যদি আগের মতো করে কাজ করে, তাহলে তথাকথিত ভাবে আমরা অ্যালিগেশনটা দিতে পারি যে এই তথাকথিত প্রশাসন তো সেই ফ্যাসিস্ট আমলের প্রশাসন। অ্যাডভোকেট হুমায়রা, বিএনপি কি ফলবান বৃক্ষ, ঢিল বারবার তাদের দিকেই কেন মারছেন? না, এটা তো আমি শুধু বিএনপির ফলবান বৃক্ষ বলে তাদের দিকে ঢিল মারছে ব্যাপারটা এরকম না। আমি প্রত্যেকটা জিনিস কিন্তু প্র্যাকটিক্যাল উদাহরণ দিয়ে বলেছি যে কোন কোন জায়গায়। ধরেন এজাজ ভাই নিজেও কিন্তু স্পষ্ট করতে পারলেন না, উনারাও কিন্তু কনফিউজ। তার মানে এই যে কনফিউশনের জায়গাটা, উনি নিজে কনফিউজ আছেন এবং মানুষের মধ্যে তৈরি করছেন জুলাই সনদের ব্যাপারে। উনি যেহেতু উল্লেখ করলেন, আমি তাহলে একটু পিছিয়ে ফিরে যাই যে কোন কোন জায়গায় বিএনপি জুলাই সনদের প্রস্তাবনাগুলোতে দ্বিমত করেছেন। উনারা বলতে চেয়েছেন, ধরেন ছোট ছোট বিষয়গুলো বলি, ধরেন উচ্চকক্ষে যেই আমরা যদি কাঠামো, একটু ছোট করে একটা উদাহরণ দিই, শুধু উচ্চকক্ষের উদাহরণটা দিই। উচ্চকক্ষের যে কাঠামো, সেইটাতে উনারা বলেছেন যে ধরেন বিএনপি যদি নিম্নকক্ষে 51% জিতে, তাহলে উচ্চকক্ষেও উনারা 51টা সিট চান। কিন্তু অন্যান্য দলগুলো যারা একমত হয়েছে তারা বলেছে যে সামগ্রিকভাবে বাংলাদেশে যেই ভোটের রিপ্রেজেন্টেশন মানুষ হিসেবে, সেই হিসেবে সমানুপাতিক হারে সেই অনুযায়ী 100 সিটে রিপ্রেজেন্টেশনটা হবে। এখন আপনি যদি এই নিম্নকক্ষে 15টা সিট পান এবং অন্যরা 85টা সিট পায়, তাহলে আপনি উচ্চকক্ষেও 15টা আর 85টা এইভাবে যদি রেশিওটা সেট করেন, মানে আসন ভিত্তিক না, ভোটের আনুপাতিক হারে আপনি উচ্চকক্ষে পাবেন। এক্স্যাক্টলি। তো ভোটের আনুপাতিক হারে আমরা কেন চেয়েছি? কারণ সারা বাংলাদেশের মানুষের যে ভয়েসটা, যার জন্য যতটুকু সমর্থন ততটুকুই উচ্চকক্ষে রিপ্রেজেন্টেড হবে। অ্যাডভোকেট হুমায়রা, এই কথাও কিন্তু রয়েছে। আমি একটু বলি যে আপনারা এই যে নতুন অ্যালায়েন্সে গেলেন, 30টা আসন নিলেন, সেখানে আপনারা ভোটের ইকুয়েশন করে এখানে আপনারা বিজয়ী কতটা হতে পারবেন, তার চেয়ে উচ্চ কক্ষে আপনারা আপনাদের রিপ্রেজেন্টেটিভ থাকবে, এই লাভটা আপনাদের বেশি হবে। ওই জায়গাটা তো এখন বাস্তবতার প্রেক্ষিতে আমরা একটু ওইটা একটা সংকটের জায়গায় রয়ে গিয়েছে, এবং জোটের সাথে আলোচনা করে ওই বিষয়টা আমাদের স্পষ্ট হতে হবে যে এই হিসেবটা এখন কিভাবে হবে। এখন উচ্চকক্ষের যেই ব্যাপারটা, সেটা আগে তো গণভোটে হ্যাঁ হতে হবে। গণভোটে হ্যাঁ হওয়ার পরে সেটা পরবর্তী সংসদ গিয়ে এই যে প্রস্তাবনাগুলো, অবশ্যই শঙ্কায় আছি। যেইভাবে উনারা ফলাও ভাবে মাঠে এটার প্রচারণা চালাচ্ছেন, যেভাবে মানুষের মধ্যে কনফিউশন ক্রিয়েট করছেন, তাতে করে তো আমার মনে হয় না যে গণভোটে আদৌ উনারা যেভাবে বলতে চান যে উনাদের উপর আস্থা রেখে, উনাদের ম্যান্ডেটস এর উপর 31 দফার উপর আস্থা রেখে জনগণ চোখ বন্ধ করে উনাদের কথা শুনতে বাধ্য, এবং এই যে 31 দফাটাই মেইন বেদ বাক্য এবং জুলাই সনদটা বেদ বাক্য না, সেটা তো আমরা মানতে পারি না। কারণ ওনারা তো অনেকবার বলেছেন রোজার পরে আন্দোলন করে সরকার পতন করবেন। অনেক ধন্যবাদ। আমি একটু ভিন্ন আলোচনায় একটু যাই, যদিও ভিন্ন না, কারণ হচ্ছে রাজনীতির মাঠ থেকে ক্রিকেট রাজনীতিতে একটু ঢুকতে চাই। একদমই দর্শকের এই বিষয়টি আগ্রহ রয়েছে। সেটি হচ্ছে যে ভারতে
আমাদের বিশ্বকাপ টি-20 খেলা নিয়ে যে বিষয়গুলো হচ্ছে, তার আগে মোস্তাফিজের যে বিষয়টি রয়েছে, সর্বশেষ বিষয়টি আজকে আপনারা জানেন যে ভারতের পক্ষ থেকে বলা হয়েছে, নিরাপত্তা নিশ্চয়তা দেওয়া হয়েছে বাংলাদেশের সরকারের পক্ষ থেকে, এবং ক্রিকেট বোর্ডের পক্ষ থেকেও বলে দেওয়া হয়েছে যে যাই হোক না কেন ভারতে খেলতে বাংলাদেশ যাবে না। চোখে চোখ রেখে বাংলাদেশ কি কথা বলছে, নাকি এটি আসলে ক্রিকেট রাজনীতির জায়গায় বাংলাদেশ পিছিয়ে যাচ্ছে? আপনার এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি জাস্ট হুমায়ুনের একটা কথাই যাচ্ছি। এই বইটা যে দেখাচ্ছি, এটা হচ্ছে যে আপনার জুলাই সনদের যত প্রশ্ন সবগুলি, এবং ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে উচ্চকক্ষ যেভাবে সরলীকরণ করে বলে ফেললো, জিনিসটা এত সরলীকরণ না। এই উচ্চকক্ষের ভিতরে আরো 1, 2, 3, 4, 5টা প্রশ্ন আছে। এর মধ্যে একমত হয়েছে, আংশিক একমত আছে, কিছু বিষয়ে বিএনপি প্রস্তাব করেছে যেটা নির্বাচনী সংসদ ছাড়া এটা করা যাবে না, এবং আরেক ব্যাপারে একমত হয়েছে। সো জিনিসটা এত হ্যাঁ নাতে এই জুলাই সনদের প্রশ্ন যেইভাবে বলা হচ্ছে, জিনিসটা আসলে সেইভাবে না। তবে বিএনপি, আচ্ছা, এখন যদি মনে করে যে বিএনপি নায়ের পক্ষে যাচ্ছে, অফিসিয়ালি কি এখনো বিএনপি বলেছে? বলে নাই। তো জনগণ স্টিল ইজ ইন এ পজিশন টু ডিসাইড ফর হ্যাঁ অর নো। আর বিএনপি ফ্যাসিস্টের আমলের দিকে যাবে না, এবং বিএনপির একটা স্ট্র্যাটেজি আছে। বিএনপি অবশ্যই কি করবে সেটা জানিয়েই করবে। বিএনপি যদি নাও বলতে বলে, বিএনপি বলবে যে নায়ে ভোট দিও, বলেই করবে। আপনি সেই আলোচনা বলেছেন, আমরা একটু এখানটায় যাই। আর যেটা বলছি, ক্রিকেটের আলোচনা যেটা বলে, যে আপনি আন্তর্জাতিক অঙ্গনে চলে যাচ্ছেন, যে অতীতে আমরা যেটা দেখেছি যে এটা আসলে একটা পররাষ্ট্র নীতির ব্যাপার, হ্যাঁ, এবং এই লাস্ট 17 বছর আমরা দেখেছি যে আমাদের পররাষ্ট্র নীতিতে আসলে হেলেছিল, এবং আমরা একটা সাবসার্ভিয়েন্ট ভেসেলে পরিণত হয়েছিলাম। হ্যাঁ, সেই জায়গাটা থেকে আমরা দেখতে পাচ্ছি যে বর্তমানে এখান থেকে আমরা উত্তীর্ণ হচ্ছি, এবং তাদের যে চিরচারিতা যেই ক্যারেক্টারিস্টিক্স আমাদেরকে ডমিনেট করার, সেটা এখনো আমরা হালকা পাতলা কিছু দেখতে পাচ্ছি। যেরকম অতীতে আমাদেরকে উই পোকা বলেছে, ফেলানিকে হত্যা করেছে, এবং এর মধ্যেও বিএসএফ কে অনেকবার গুলি করা হয়েছে, বর্ডারে বিএসএফ গুলি করেছে। তো এখন যেটা দেখতে পাচ্ছি যে হ্যাঁ, যে ওদের উগ্রবাদীটা কতটুকু যে একটা ক্রিকেট খেলাকে রাজনীতির মধ্যে নিয়ে আসছে, এবং সেই রাজনীতিটা ধর্মভিত্তিক করে ফেলেছে, জাস্ট বিকজ মোস্তাফিজ একজন মুসলমান। অন্যদিকে আমাদের ক্রিকেট টিমের ক্যাপ্টেন কে, তাই না? সো সেই জায়গাটা থেকে যদি চিন্তা করি, তাহলে তাদের থেকে আমরা অনেক বেটার, এবং আমাদের রাজনীতি তারা যেই গ্লাসে দেখে, আমাদের দেশের রাজনীতি সেই গ্লাসে দেখলে হবে না। আমাদের দেশের রাজনীতি ঠিক মনে করছেন বিসিবি? এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আমার পররাষ্ট্রনীতি অবশ্যই কেন হ্যাজ টু বি নন অ্যালাইন্ড, এবং আমার ইন্টারেস্টটা আগে দেখবে, মোস্তাফিজের ইন্টারেস্টটা আগে দেখবে, আমার দেশের ক্রিকেটের ইন্টারেস্টটা আগে দেখবে। ধন্যবাদ। আমি একটু এই বিষয়ে হুমায়রা আপনার কাছ থেকে শুনতে চাই, এবং এই যে চোখে চোখ রেখে কথা বলা, আধিপত্যবাদের বিরুদ্ধের যে বিষয়টি সরকার বলেছে, আগামীর যিনি সরকার পরিচালনায় আসবেন তারা এটা কতটুকু পারবে মনে করেন? আমি মনে হয় 1 থেকে 1.5 মিনিট সময় দিতে পারবো আপনাকে। আজকে যেটা দেখলাম যে ধরেন ভারতের সাথে একটা ফটো কার্ডে দেখেছি, এটা সত্য মিথ্যা হয়তো এজাজ ভাই ভালো বলতে পারবেন, যে বিএনপি তারেক রহমানের একটা ছবি এবং ভারতের বিদেশ মন্ত্রীর সাথে ছবি, এবং ভারতের সাথে নাকি বিএনপির দূরত্ব কমে আসছে। আমি অবাক হয়েছি এটা দেখে, যে ফটোকার্ডটা এমন হওয়া উচিত ছিল যে বাংলাদেশের সাথে ভারতের দূরত্ব কমে আসছে, কিন্তু দেখলাম যে বিএনপির সাথে ভারতের দূরত্ব কমে আসছে। হয়তো এই কারণেই আমরা এই আশঙ্কা করেছি যে এই আগ্রাসন বিরোধী আমাদের যে যুদ্ধটা, বাংলাদেশকে গ্রাস করে রাখার জন্য শেখ হাসিনা যেই সুবিধাগুলো এই দীর্ঘ সময় ধরে ক্ষমতা ধরে রাখার জন্য শুধুমাত্র ভারতকে দিয়ে এসছে, ভবিষ্যৎ প্রধানমন্ত্রী যারা হতে চান তারা আবার একই কাজ করার জন্য ভারতের সাথে হাত মিলিয়ে বাংলাদেশকে বিক্রি করে দিচ্ছে কিনা, সেইটা আমরা প্রচন্ড আশঙ্কার মধ্যে আপনারা আছি। কি ভবিষ্যৎ প্রধানমন্ত্রী বিএনপি কে দিয়ে দিচ্ছেন? আমি বলছি যে যারা হতে চান, আপনারাও তো হতে পারেন, যারা হতে চান তারা এই কাজ করছেন কিনা সেটা আমরা বললেন, যেটা যে আমরা আর কোনো নেতা নেই। আমরা যেই অবস্থান নিয়েছি সেই জায়গা থেকে বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নিবে যে যারা এই আগ্রাসন বিরোধীদের, আগ্রাসী ভারতের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে, তাদেরকে ভবিষ্যতে প্রধানমন্ত্রী বানাবে, নাহিদ ইসলামকে বানাবে না তারেক রহমানকে বানাবে, এই সিদ্ধান্ত বাংলাদেশের মানুষ নেবে। একদম 30 সেকেন্ডে বলবেন। কোন পত্রিকা কি হেডিং করলো তাতে কিছু আসে যায় না। হ্যাঁ, মানে ডিপ্লোম্যাটিক জোনে ভারতকে বাংলাদেশিদের সাথে সুসম্পর্ক বজায় রাখতে হবে, সোজা হিসাব। এবং এতে যদি তারা মনে করে যে বিএনপির সঙ্গে কথা বললে বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক, জামাতের সঙ্গে কথা বললে সুসম্পর্ক, তাদেরকে এটা করতে হবে। কিন্তু একটি দলের উপরে ভর করে, সেটা যেটা আওয়ামী লীগের মতো করেছে, এটা বিএনপি হতে দেবে না, বিএনপি নিজেও হবে না। অনেক ধন্যবাদ ব্যারিস্টার সৈয়দ এজাজ কবির, এবং অসংখ্য ধন্যবাদ অ্যাডভোকেট হুমায়রা নূর, আপনাদের দুজনকে।
প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। দেখা হবে পরবর্তীতে। আমরাও মনে করি আধিপত্যবাদের কাছে মাথা নোয়ানোর যে বাংলাদেশ ছিল সেই বাংলাদেশ আর নেই। 24-এর গণ অভ্যুত্থানের মাধ্যমে সেই বাংলাদেশ এখন চোখে চোখ রেখে কথা বলতে পারছে এবং আগামীতে একটি কল্যাণমূলক বাংলাদেশ গড়ে উঠবে আগামী জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে। আসুন সেই কল্যাণমূলক রাষ্ট্র গড়তে যে যার জায়গা থেকে একটু হলেও ইতিবাচক ভূমিকা রাখি। আল্লাহ হাফেজ।